গোকুল নামে খুবই সুন্দর একটি গ্রাম ছিল, যেখানে বিনিতা নামের একটি মেয়ে তার পরিবারের সঙ্গে বাস করত। বিনিতা গাছগাছালিকে অনেক বেশি ভালোবাসত। প্রতিদিন সকালে সে বাগানে যেত আর বাগানের সকল গাছগাছালিকে পানি দিত। সবুজ গাছগাছালির সাথে সময় কাটানোই ছিল বিনিতার হবি। প্রতিনিয়ত সকালে বিনিতা তার বাগানে যেত ও সকল গাছগাছালিকে পানি দিত, কিন্তু একটি গাছের কাছে বিনিতা বলেও যেত না, কারণ তার বাগানে এমন একটি গাছ ছিল, সেই গাছে একটি পাতাও ছিল না, গোটা গাছ ভর্তি ছিল কাঁটা। বিনিতা যতবারই ওই গাছের কাছে গেছে ততবারই তার পায়ে কাঁটা ফুটেছে। কাঁটা ফোটার ভয়ে বিনিতা ওই গাছের কাছেও যায় না ও গাছের আশপাশ পর্যন্ত পরিষ্কার করে না। বিনিতা ছিল খুবই গরিব পরিবারের একটি মেয়ে। বিনিতার বাবার স্থায়ী কোনো চাকরি ছিল না। জীবিকার তাগিদে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করত। একদিন সকালে ঘুম থেকে উঠে বিনিতা তার বাগানে গেল আর গাছে পানি দিতে লাগলো। হঠাৎ করে তার চোখ পড়ল একটি বৃদ্ধা মহিলার দিকে, যে মহিলা তার বাগানে দাঁড়িয়েছিল। বিনিতা ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলল, বুড়িমা, আপনাকে দেখে অস্থির লাগছে। মনে হচ্ছে আপনি ভালো নেই। আপনার কি কোনো পেরেশানি আছে? থাকলে বলুন, আমি হয়তো বা সলভ করে দিতে পারবো। বেটি, আমি অনেক দুঃখী। আমার খুবই ক্ষুধা পেয়েছে। যদি তোমার কাছে কিছু থাকে তাহলে আমাকে দাও, আমি খাবো। ক্ষুধার যন্ত্রণায় আর চলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, কেন নয়, চলুন, আপনি আমার সাথে চলুন। বিনিতা বৃদ্ধা মহিলাকে সাথে নিয়ে তার বাড়িতে গেল আর তার মাকে বলল, মা, বাইরে এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে এসেছে। ওনার খুব ক্ষুধা পেয়েছে। প্লিজ ওনাকে কিছু খেতে দাও। কি বলিস বিনিতা, সত্যি? হ্যাঁ মা, সত্যি করে বলছি। বুড়ি দাদিকে আমি সাথে করে বাড়িতে এনেছি। তাহলে এখন উপায়? বাড়িতে তো খাবার মতো কিছু নেই। এখন বৃদ্ধ দাদিকে কি দিবে খেতে? মায়ের একথা শুনে বিনিতা ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি বৃদ্ধা মহিলার কাছে চলে গেল। কি হয়েছে বেটি? খাবার মতো কি কিছু নেই? খালি হাতে কেন বাহিরে এলে? না না বুড়িমা, বিষয়টি এমন নয়। বাবা খেয়েছে বাহিরে বাজারে খাবার আনতে। একটু এখানে বসে আরাম করুন, বাবা আসলে আপনাকে খেতে দেব। এরপর বিনিতা তাড়াতাড়ি তার সবজি বাগানে গেল আর সেখানে গিয়ে কিছু গাছ থেকে সবজি পারল তার মাকে দেবে ভাজি করার জন্য। তাই বিনিতা কিছু সবজি তুলে শুকনো গাছের দিকে তাকিয়ে বলতে লাগলো, আফসোস, যদি তোমার গাছেও সবজি ধরে থাকতো তাহলে ওগুলো তুলেও দাদিমাকে খুবই সুস্বাদু করে টেস্টি খাবার তৈরি করে খাওয়াতাম। কি আর করার, যেগুলো আছে এগুলোই গিয়ে দাদিমাকে দিব। এসব ভেবে বিনিতা কিছু সবজি তুলে হাতে নিয়ে তার মায়ের কাছে গেল আর বলল, মা, আমি বাগান থেকে এগুলো তুলে এনেছি, তাড়াতাড়ি এগুলো রান্না করো। বিনিতা, এই নাও খাবারের প্লেট। এগুলো তুমি তোমার বৃদ্ধ দাদিকে খেতে দাও। বিনিতা খাবারের প্লেটটি তার মার কাছ থেকে নিয়ে বৃদ্ধা মহিলার কাছে নিয়ে গেল। বয়স্ক মহিলা খাবারগুলো দেখে খুবই পছন্দ করলো আর সবগুলো খাবার খেয়ে ফেললো। বেটি, আমি খাবারগুলো খেয়ে খুবই শান্তি পেয়েছি। বিনিময়ে আমি তোমাকে এই চারা গাছটি দিতে চাই। এই চারা গাছ তোমার অনেক উপকারে আসবে। বিনিতা বৃদ্ধ মহিলার দেওয়া চারা গাছটি আশীর্বাদ হিসাবে রেখে দিল আর তার বাগানেও লাগিয়ে দিল। পরের দিন সকালে বিনিতা তার বাগানে গিয়ে দেখল সেই বৃদ্ধা মহিলার দেওয়া চারা গাছটি অনেক বড় গাছে পরিণত হয়েছে। শুধু তাই নয়, এক সপ্তাহের মধ্যে সেই গাছটি অনেক বড় আকার ধারণ করে তাতে লাল গোলাপি লিপস্টিক ধরেছে। বিনিতা এসব দেখে খুবই খুশি হলো আর সমস্ত লিপস্টিকগুলোকে একটি ঝুড়ির মধ্যে পেড়ে রাখলো আর বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিনিতার সমস্ত লিপস্টিক চোখের পলকে বিক্রি হয়ে গেল, কারণ বিনিতার লিপস্টিকের রং ছিল অনেক গাঢ় ও সুন্দর। তার লিপস্টিক অন্যান্য সকল মানুষদের চোখে আকর্ষণ করে তুলেছিল। বিনিতা বাড়িতে এসে সব টাকাগুলো তার মাকে দিল। পরের দিন সকালে বিনিতা আবারও যখন তার বাগানে গেল, সে দেখল ওই গাছে আবারও আগের দিনের মতো অনেক লাল গোলাপি লিপস্টিক ধরে আছে।
আরে আরে, আমি তো কালকে সব লিপস্টিক তুলে বিক্রি করে দিলাম, কিন্তু আজ আবার এত লিপস্টিক এলো কোত্থেকে? একথা বলার সঙ্গে সঙ্গে সেই গাছটির মধ্যে থেকে আওয়াজ আসতে লাগলো। বিনিতা, তুমি খুশি আছো তো? তোমার অভাব অনটন এভাবেই দূর হয়ে যাবে। একে গাছ কথা বলছে কি করে? বিনিতা, তুমি ভয় পেও না, আমি শুধু গাছ নয়, আমি হলাম সেই বৃদ্ধা মহিলা যাকে তোমরা খাবার খাইয়েছিলে। এখন থেকে যখনই তোমার টাকা পয়সার প্রয়োজন হবে তখনই এই গাছের কাছে এসে চাইবে। আর এভাবে প্রতিদিনই আমি তোমাকে লাল গোলাপি লিপস্টিক দিব, আর এগুলো বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে। বিনিতা, তুমি কোনো টেনশন করো না, তোমার জীবনের কষ্ট দুর্দশা সব কিছু দূর হয়ে গেছে। গাছটির কথা শুনে বিনিতা মন থেকে বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানালো। এরপর বিনিতা বাড়িতে এসে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলল। সব সত্য জেনে বিনিতার মা খুবই খুশি হলো। এরপর বিনিতা প্রতিদিনই সেই জাদুর গাছের কাছে গিয়ে জাদুর লিপস্টিক পেড়ে বাজারে বিক্রি করতে লাগলো। এভাবে করতে করতে বিনিতার অনেক টাকা হয়ে গেল। বিনিতা সেই টাকা দিয়ে নিজেদের জন্য খুবই সুন্দর একটি বাড়ি কিনে ফেলল। এরপর আস্তে আস্তে বিনিতার লিপস্টিকের ব্যবসার কথা আশেপাশের সব দোকানদার, বাজার, শহর, বন্দরের সবাই জেনে ফেলল। এখন আর শুধু তার এলাকাতেই নয়, বরং অন্যান্য দেশেও তার লিপস্টিক সাপ্লাই করা হতো। আর বিনিতার লিপস্টিকের চর্চা অন্যান্য এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ল। বিনিতা ছিল খুবই দয়ালু, এজন্য বিনিতা এলাকার অন্যান্য গরিব লোকদেরকেও সাহায্য করতে লাগলো। কিছুদিনের মধ্যেই এলাকার মানুষের কাছেও বিনিতা অনেক প্রিয় হয়ে উঠল। এভাবে বৃদ্ধা মহিলার দেওয়া জাদুর গাছের চারার মাধ্যমে বিনিতা অনেক ধনী হয়ে গেল আর সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। রানীপরী অন্যান্য রানীদের সাথে পৃথিবীলোকে ভ্রমণ করতে এসেছিল। আচ্ছা রানীপুরী, পৃথিবী লোকের মানুষের মধ্যে নাকি চলাচলের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, তারা নাকি আর আগের মতো নেই। আমিও তো তাই শুনেছি। তাহলে রানীপুরী, চলুন না একবার পৃথিবী লোকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, চলো এবার আমরা সবাই মিলে পৃথিবী লোকে ঘুরে আসি। পৃথিবীতে খোলা আকাশ, গাছপালা, মেঘ, কত কিছু আছে, চলো এবার আমরা সেগুলোকে দেখে আসি। এসব ভেবে রানীপরী অন্যান্য পরীদের সাথে পৃথিবীলোকে গেল ভ্রমণ করতে। তারা এদিকে ওদিকে এ এলাকা ও এলাকা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলো আর পৃথিবীর সৌন্দর্য দেখতে লাগলো। রানীপুরী, পৃথিবীতে কত সুন্দর সুন্দর অট্টালিকা, কত সবুজ গাছপালা, দেখতে তো খুবই ভালো লাগছে। আমরা কয়দিন থেকে গোটা পৃথিবী ঘুরে তারপরে যাব। তারা সবাই উড়ছিল আর পৃথিবীর সৌন্দর্য দেখে মজা নিচ্ছিল। হঠাৎ করে তারা পৃথিবীর মাটিতে নামলো। মোনাপরী রানীপরীকে বলল, রানীপুরী, আমার বাথরুম পেয়েছে, আমি কি করি এখন? ও, তাহলে তুমি এদিকে ওদিকে ঘুরে দেখো, কোথাও যদি বাথরুম থাকে তাহলে সেখানে গিয়ে কাজ সেরে নাও। এরপর থেকে সকল পরী মিলে ল্যাট্রিন খুঁজতে আরম্ভ করলো। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কোনো ল্যাট্রিন খুঁজে পেল না। সন্ধ্যের পরে যখন কিছুটা অন্ধকার হলো, তখন পরীরা দেখলো কিছু মেয়ে মানুষ হাতে লোটা নিয়ে জঙ্গলের দিকে আসছে। এসব দেখে সকল পরীরা তার নিজের আসল রূপকে পরিবর্তন করে নিল আর তাদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা এই মেয়েরা, শোনো তো, এখানে ল্যাট্রিন কোথায় আছে? আমরা সেই কখন থেকে খুঁজছি, কিন্তু কোথাও কোনো ল্যাট্রিন দেখতে পাচ্ছি না। ও, বাথরুম খুঁজে কোথায় পাবেন? আমাদের এলাকাতেই তো কোনো বাথরুমই নেই। তাহলে তাহলে তোমরা ল্যাট্রিন করো কোথায়? আমাদের এলাকার সব মানুষ মাঠে, জঙ্গলে, খোলা জায়গায় ল্যাট্রিন করি, এজন্য আমরা বাথরুমে যাচ্ছি। এই দেখেন আমাদের হাতে লোটা। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাদের সঙ্গে যেতে পারেন। কেন, তোমাদের কি গার্জিয়ান নেই? তারাও তোমাদের জন্য ল্যাট্রিন তৈরি করে না? কি করব বলেন, যদি ওনারা না বোঝে তাহলে কি আমাদের কিছু করার আছে? গুরুজনরা বলে খোলা ময়দানে জঙ্গলে গিয়ে বাথরুম করা অনেক নিরাপদ। আচ্ছা, খোলা জায়গায় বাথরুম করতে তোমাদের ভয় করে না?
ভয় তো করে, যদি আসতে যাতে কোনো মানুষ দেখে ফেলে তাহলে তো অনেক লজ্জাবোধ হয়। কিন্তু আমরা কি করতে পারি? যদি আমরা ল্যাট্রিন তৈরি করার ব্যাপারে কিছু বলি তাহলে ওনারা বলেন যে আমরা ছোট মানুষ, ছোট মানুষদের বড় মানুষের মুখের ওপর কথা বলতে নেই। আচ্ছা মেয়েরা, তোমরা কোনো চিন্তা করো না, এবার দেখছি কি করা যায়। আমি তোমাদের জন্য একটি ল্যাট্রিন তৈরি করে দেব। এরপর মোনাপরি রানীপরির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে তারা একটি বাথরুম তৈরি করবে। সঙ্গে সঙ্গে তারা তাদের রূপ পাল্টিয়ে পরীর রূপে ফিরে আসলো। পরীদেরকে দেখে সেখানে থাকা মেয়েরা ঘাবড়ে গেল। কে 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 আপনারা পরি দেখছি, আমাদের তো খুবই ভয় করছে। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো পরিলোক থেকে পৃথিবীলোকে ঘুরতে এসেছি। আমরা তোমাদের প্রবলেম সলভ করে দেব। আপনাদের মতো পরীর কথা আমি আমাদের বাবা মার মুখে গল্প শুনেছি, কিন্তু আজকে নিজের চোখে দেখে চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি হলাম রানী পরী, আর এই 6 জন হলো আমার বান্ধবী। কিন্তু রানী পরী, আপনারা যে আমাদের জন্য ল্যাট্রিন তৈরি করে দেবেন, যদি এই কথা গ্রামের চেয়ারম্যান জানতে পারে তাহলে তো সে ল্যাট্রিন ভেঙে ফেলবে। আরে না না, আমরা যে ল্যাট্রিন তৈরি করব সেটা হলো জাদু দ্বারা, এটা কেউ ভাঙতে পারবে না। এরপর রানীপরি তার জাদুর লাঠি ঘোরালো আর সঙ্গে সঙ্গে সেখানে একটি খুবই সুন্দর ও বড় ল্যাট্রিন তৈরি হয়ে গেল। এটা দেখে মোনাপরি বলল, রানীপরি, আপনি যে ল্যাট্রিন তৈরি করে দিয়েছেন না, এটা আমি অনেক খুশি হয়েছি। আমার অনেক আগ থেকে খুব বাথরুম পেয়েছে, আমি আগে যাই। রানীপরি, এখন থেকে আমরাও কি এই ল্যাট্রিনে যাব? অফকোর্স, তোমাদের সুবিধার জন্যই তো আমি এটা তৈরি করেছি। রানীপরি, আপনি জানেন না যে আপনি আমাদের কত বড় উপকার করলেন। আপনার এই উপকারের কথা আমরা জীবনে কোনোদিন ভুলবো না। এরপরে সকল পরী জাদুর লাঠি ঘুরিয়ে জাদুর শক্তি দ্বারা আবারও পরিরাজ্যে ফিরে গেল। এরপর সে মেয়েরাও ওই জাদুর তৈরি ল্যাট্রিনে বাথরুম করে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তাদের গার্জিয়ানের কাছে সব কথা খুলে বলল। আস্তে আস্তে এই কথা রটতে রটতে চেয়ারম্যানের কার পর্যন্ত পৌঁছে গেল। যখন চেয়ারম্যান একথা জানতে পেল তখন সে রেগে আগুন হয়ে গেল। আরে কিসের পরি? কোন পরি? এত বড় স্পর্ধা হলো কি করে যে আমার এলাকায় এসে আমার বিনা অনুমতিতে ল্যাট্রিন তৈরি করেছে? আরে নোহান, কোহান, কালু, কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি দা বটি খুন্তি নিয়ে চল, এখনই পরির তৈরি ল্যাট্রিনকে আমরা ভেঙে চুরমার করে দেব। চল তাড়াতাড়ি। চেয়ারম্যান তার দলবল সহ চলে গেল জাদুর তৈরি ল্যাট্রিনের কাছে। আরে তাড়াতাড়ি লেগে যা, এক্ষুনি ভেঙে ফেল। দেখছি কোথাকার পরি, এত বড় স্পর্ধা কি করে হলো আমি এবার দেখছি কে আমাকে বাধা দেয়। চেয়ারম্যানের লোকজন যখনই সেই জাদুর তৈরি ল্যাট্রিনকে ভাঙতে শুরু করলো সঙ্গে সঙ্গে তাদেরকে কেউ যেন তুলে ওপরের দিকে টানতে লাগলো। আরে বাবারে, বাঁচাও রে! কে রে পা ধরে টানছে? ওয়াও, বাঁচা, মরে গেলাম রে! চেয়ারম্যান সাহেব, কে যেন পা ধরে টান দিচ্ছে, বাঁচান আমাদেরকে। তাদের চিৎকার শুনে এলাকাবাসীর সমস্ত লোকজন সেখানে উপস্থিত হলো। ঠিক সেই সময় রানীপরি তার অন্যান্য পরীদের সঙ্গে সেখানে প্রকট হয়ে গেল। এটা আমাদের জাদুর তৈরি ল্যাট্রিন, যে ল্যাট্রিনকে ভাঙতে আসবে তাদেরকে আমরা জানে মেরে ফেলবো। যদি শান্তিতে থাকতে চাও তাহলে এই ল্যাট্রিন অটল রাখো, নইলে তোমাদের শান্তিতে থাকতে দেব না। এই পরে, এই কি করবি? হ্যাঁ, আমি হলাম গে এই এলাকার চেয়ারম্যান, আমাকে কিছু করার মতো কেউ আছে নাকি? কি করবি? আমি আমার জাদু শক্তি দ্বারা তোকে বিড়াল বানিয়ে ছাড়বো। আহা, বিড়াল বানাবি? একবার বানিয়ে দেখা তো। তাহলে চেয়ারম্যান, এবার বিড়াল হওয়ার জন্য তুই প্রস্তুত হয়ে যা। ইরকিম বিরকিম নাগা ফিরকিম, এলট বেলট ইলবিল যা, চেয়ারম্যান সাহেব বিড়ালে পরিণত হয়ে যা। পরে যখনই জাদুর লাঠি ঘুরিয়ে এই মন্ত্র পড়ল সঙ্গে সঙ্গে চেয়ারম্যান বিড়ালে পরিণত হয়ে গেল। ওরে লালু, চেয়ারম্যান সাহেব তো সত্যি বিড়াল হয়ে গেছে রে। পরিজি, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন। আমার স্বামী ভুল করেছে, ও আর ভুল বুঝতে পেরেছে, ওকে আগের মতো ঠিক করে দিন। ও আসলে বুঝতে পারেনি যে এলাকার বড় বড় মেয়েদের বাহিরে খোলা জায়গায় বাথরুম করতে কতটা কষ্ট হয়। এই ভুল আর ও জীবনেও করবে না। আপনি ক্ষমা করে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। যদি এরপরে কখনো আর ল্যাট্রিন ভাঙতে এসেছে
তাহলে ওকে আবারও বিড়াল বানিয়ে দেব। এরপর পরী জাদুর লাঠি ঘোরালো, সঙ্গে সঙ্গে চেয়ারম্যান তার আগের রূপে ফিরে আসলো। পরিজি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর জীবনে কখনো ল্যাট্রিন ভাঙতে আসবো না। আমি কথা দিচ্ছি, আমি আমার নিজের পকেটের টাকা দিয়ে এলাকার জায়গাতে জায়গাতে ল্যাট্রিন তৈরি করে দেব। এরপর সকল পরী সেখান থেকে উড়ে তাদের রাজ্যে চলে গেল। আর চেয়ারম্যান সাহেব তার ওয়াদা অনুযায়ী এলাকার বিভিন্ন স্থানে ল্যাট্রিন তৈরি করে দিল। এরপর থেকে এলাকার সকল মেয়েদের মুখে হাসি ফুটল, তাদের আর ল্যাট্রিন করতে খোলা জায়গায় যেতে হতো না।